আমার প্রিয় মাধ্যমিকের ভাই ও বোনেরা, তোমাদের প্রত্যেকের জন্য নিয়ে চলে এসেছি মাধ্যমিক 2025-এর ভূগোল বিষয়ের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। প্রত্যেক বছরই আমাদের চ্যানেলে কিন্তু একদম লাস্ট মোমেন্টে একটা ফাইনাল সাজেশন দেওয়া হয় এবং সেই সাজেশন থেকে তোমাদের প্রত্যেকের অনেকটা উপকার হয়। তোমরা প্রত্যেকেই বলেছো যে স্যার লাস্ট মুহূর্তের সাজেশন কবে দেবেন, কারণ এর আগে অলরেডি একটা সাজেশন তোমাদের দেয়া হয়েছিল। সেখান থেকে কিন্তু তোমরা টেস্ট পরীক্ষাতে অজস্র প্রশ্ন কমন পেয়েছিলে বিভিন্ন স্কুলে, এবং আজকে তোমরা কিন্তু পাবে একদম লেটেস্ট লাস্ট মিনিট সাজেশন, যেখানে বিশেষ কয়েকটা প্রশ্ন তোমাদের ভূগোলের জন্য বলে দেব, এবং বিশেষ আকর্ষণ রয়েছে একদম শেষে, যেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। হ্যাঁ, তোমাদের অনেকেরই চিন্তার বিষয় থাকে যে ম্যাপ পয়েন্টিং এ কোন কোন জায়গাগুলো আমরা ভালো করে দেখে যাব বা ভালো করে প্র্যাকটিস করে যাব। তো তোমাদের আর চিন্তার কিছু নেই। আজকে আমি বড় প্রশ্ন যেগুলো থাকবে তার সাথে সাথে ম্যাপ পয়েন্টিং এর পার্টটাও কিন্তু তোমাদের ভালো করে বলে দেব। তো চলো শুরু করব। একদম প্রথম আমাদের যে চ্যাপ্টার বা ইউনিট রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টার থেকে তোমরা মাত্র 3টে প্রশ্ন পড়বে, ব্যাস। আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। মাত্র 3টে প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা একদম পরীক্ষাতে কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্নই হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। হ্যাঁ, যে কোনো 3টি ভূমিরূপ তোমরা কিন্তু ভালো করে চিত্র সহ, অবশ্যই ছবি কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। আমি জানি তোমরা ইতিমধ্যেই ভালো করে সমস্ত ছবি হয়তো প্র্যাকটিস করে নিয়েছো, কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে কোনো 3টি ভূমিরূপের চিত্র আরো ভালো করে আরো একবার শেষ মুহূর্তে প্র্যাকটিস করে নাও, কারণ এই প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই মাধ্যমিক 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং সেকেন্ড প্রশ্ন তোমরা পড়বে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। হ্যাঁ, এটাও কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেখানে হিমবাহ এবং জলধারা এই দুটোর মিলিত কার্যের ফলে বলেছে সৃষ্ট ভূমিরূপ। এটাও কিন্তু তোমরা মোটামুটি ভাবে 3 থেকে 4টে ভূমিরূপ ভালো করে পড়ে রাখবে এবং তার ছবিটা কিন্তু রেডি করে রাখবে। এবং তারপরের প্রশ্ন হচ্ছে নদীর ক্ষয়কার্যের অথবা সঞ্চয় কার্যের। দেখো, দুটোর মধ্যে একটা, হয় তোমাদের ক্ষয় কাজ না হলে সঞ্চয় কাজ, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই আসবে। সুতরাং এটাও কিন্তু ভালো করে তোমরা রেডি করে রাখবে এবং যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে? তাহলে এই 3টে মাত্র প্রশ্ন তোমাদের বলে দিলাম, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে? এর পরের যে চ্যাপ্টার রয়েছে, জানো হচ্ছে এখান থেকে কিন্তু তোমাদের আহ, প্রশ্ন আসবেই, এবং এখান থেকে কিন্তু বেশি প্রশ্ন থাকে, সেই জন্য এখানে দেখো প্রশ্নের সংখ্যাটাও একটু বেশি রয়েছে। মোট 7টা প্রশ্ন তোমরা যদি রেডি করে যাও, তাহলেই কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। বায়ুমণ্ডল, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বায়ুমণ্ডল। দেখো, আগের যে চ্যাপ্টারটা ছিল বহির্জাত প্রক্রিয়া, এখান থেকে তো একটা প্রশ্ন পাবেই, বায়ুমণ্ডল থেকেও কিন্তু প্রশ্ন পাবে। তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং অনেকটা একই রকম প্রায় প্রশ্ন, কারণ বায়ুচাপ বলয় দিয়েই আরেকটা প্রশ্ন আছে, যেখানে বায়ুচাপ বলয়গুলোর আমরা অবস্থান এবং উৎপত্তির কারণ, এই প্রশ্নটাও কিন্তু ভালো করে রেডি করে যাব। এবং 3 নম্বর প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। হ্যাঁ, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কি কি কারণ রয়েছে সেগুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে যাবে। কমপক্ষে 5 থেকে 6টা পয়েন্ট এক্ষেত্রে কিন্তু লিখতেই হবে। চলো, তারপরের প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে প্রথম দুটি স্তর সম্পর্কে আলোচনা করো। হ্যাঁ, প্রথম দুটি স্তর বলেছে কিন্তু, ভালোভাবে প্রশ্নটা লক্ষ্য করে কিন্তু তোমাদের উত্তর করতে হবে। এখানে কিন্তু সমস্ত স্তর বিন্যাস করে তোমার দেখার দরকার নেই, কারণ এখানে প্রথম দুটো বলে দিয়েছে। সুতরাং আমরা শুধু ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কেই আলোচনা করব, আর বাকি কোনো কিছু আলোচনার দরকার নেই। পরের প্রশ্ন আমরা পড়ব মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক লেখো, বা মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর কি সম্পর্ক রয়েছে ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই রেডি করে যেতে হবে। এবং পরের প্রশ্ন হচ্ছে ভারতের জলবায়ুকে মৌসুমী বায়ু কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করো। এটাও একটা ব্যাখ্যামূলক প্রশ্ন। আমাদের যে ভারতের জলবায়ু আমরা প্রত্যেকেই জানি মৌসুমী জলবায়ু, সেটা কিভাবে আমাদের ভারতের জলবায়ুকে প্রভাবিত করছে তার ব্যাখ্যাটা কিন্তু করতে হবে। এবং লাস্ট প্রশ্ন পড়বে পরিচলন অথবা শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো, বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকেও কিন্তু তোমাদের কিছু প্রশ্ন এমন রয়েছে যেখানে কিন্তু চিত্রটা মাস্ট, চিত্র কিন্তু আঁকতেই হবে। যেমন ধরো এই যে প্রথমে এই প্রশ্ন,
ঠিক আছে? এটাতে তো আমাদের ছবি তো করতেই হবে। তারপরে ধরো এই ৪ নাম্বার প্রশ্ন, স্তর বিন্যাস দেখাতে গেলে তোমাদের প্রথম দুটো স্তর অবশ্যই দেখাতে হবে এবং তার সাথে সাথে পরিচলন বৃষ্টিপাত এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এই ৭ টা প্রশ্ন যদি বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে রেডি করো, ব্যাস আর কিছু দেখার তোমাদের দরকার নেই। এখান থেকে কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। পরের চ্যাপ্টার রয়েছে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে আমরা মাত্র দুটো প্রশ্ন পড়বো। তার মধ্যে একটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্র সহ, অবশ্যই কিন্তু এখানে চিত্র লাগবে। তাহলে চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ অথবা প্রভাব। দেখো দুটোর মধ্যে কিন্তু একটা আসবেই, হয় তোমাদের কারণটা দিবে, না হলে প্রভাব বা ফলাফল যেগুলো বা রেজাল্ট যেগুলো সেগুলো কিন্তু আসতে পারে। তাহলে আমরা জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং প্রভাব এটা যদি করে রাখি, একটা অবশ্যই পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং পরের প্রশ্নটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। হ্যাঁ, এই মাত্র দুটো প্রশ্ন, সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা, এই দুটো যদি বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে করে নাও, তাহলে ব্যাস আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই, এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। চলে আসবো আমাদের পরের যে পার্টটা রয়েছে, অর্থাৎ ভারতের যে অংশগুলো রয়েছে, মানে ভারতের ভূগোলের ভারতের ভূপ্রকৃতি। তাহলে ভারতের ভূপ্রকৃতি থেকে প্রথম প্রশ্নই পড়বো আমরা, ভারতের নদ নদীর যে অংশ, অর্থাৎ উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্যের তুলনা করো। হ্যাঁ, উত্তর আর দক্ষিণ ভারতের নদ নদীর বলেছে বৈশিষ্ট্যের তুলনা করতে কিন্তু, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ভালো করে রেডি করো। এবং ২ নাম্বার প্রশ্নটা স্টার মার্ক দিয়ে রাখছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পূর্ব অথবা পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। পূর্ব অথবা পশ্চিম, তোমাদের পূর্ব হিমালয় আসতে পারে বা পশ্চিম হিমালয় আসতে পারে, তার যে ভূপ্রকৃতি রয়েছে তার একটা বিবরণ অবশ্যই এক্ষেত্রে তোমাদের দিতে হবে। এবং পরের প্রশ্ন রয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো। এই পার্থক্যটাও কিন্তু তোমরা রেডি করে রাখবে, ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলের সমভূমির যে পার্থক্য রয়েছে। এবং লাস্ট প্রশ্ন এখান থেকে তোমরা পড়বে, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। স্টার মার্ক দিয়ে রাখলাম, তাহলে ২ আর ৪ এই দুটো কিন্তু স্টার মার্ক দিয়ে রাখলাম, কারণ এই দুটোর মধ্যে একটা আসবে আসবে। তোমরা কিন্তু পরীক্ষার হলে অবশ্যই দেখতে পাবে এই দুটো প্রশ্নের মধ্যে একটা এসেছে। কোনটা আসবে না আসবে সেটা তোমরা একদম পরীক্ষার দিনই বুঝতে পারবে, কিন্তু রেডি করে রাখো এখন থেকেই, কারণ মোস্ট ইম্পর্টেন্ট এই ২ আর ৪ নাম্বার প্রশ্ন। চলে আসবো পরের অংশ, ভারতের কৃষি। এখান থেকে তোমরা মোট ৩টে যে ফসল রয়েছে তার অনুকূল প্রাকৃতিক পরিবেশ তোমরা যদি পড়ে যাও, একটা পাবে। একটা হচ্ছে গম, একটা চা এবং একটা হচ্ছে কফি। এই মাধ্যমিক ২০২৫ এর জন্য গম, চা এবং কফি এই ৩টে আমি সাজেশনে দিলাম। এই ৩টে ফসল চাষের যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ সেই সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। এবার আসি শিল্প চ্যাপ্টার থেকে। শিল্প চ্যাপ্টার থেকে মাত্র দুটো প্রশ্ন পড়বে। একটা হচ্ছে লৌহ ইস্পাত থেকে, একটা পেট্রো রসায়ন থেকে। তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই যে লৌহ ইস্পাত মানেই আমরা পূর্ব এবং মধ্য ভারতের যে লৌহ ইস্পাত শিল্প তার কেন্দ্রীভবনের কারণ আমরা পড়ব। খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। পরের প্রশ্ন রয়েছে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। হ্যাঁ, দুটোর মধ্যে একটা কিন্তু শিল্প চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা রয়েছে, একটা লৌহ ইস্পাত শিল্প থেকে, একটা পেট্রো রসায়ন শিল্প থেকে। ভালো করে কিন্তু দুটো রেডি করে রাখবে। এবং তারপরে রয়েছে আমাদের জনসংখ্যা। এই জনসংখ্যা থেকেও আমরা দুটো মাত্র প্রশ্ন পড়বো। একটা হচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি উল্লেখ করো। আমরা কেন ভারতের বিভিন্ন স্থানে অসম জনবন্টন দেখতে পাই, মানে কোথাও কম কোথাও বেশি, এই অসম জনবন্টনের কারণগুলো কি কি এটা কিন্তু আলোচনা করতে হবে। এবং এক্ষেত্রে আলোচনার জন্য অবশ্যই কিন্তু তোমরা প্রাকৃতিক কারণ কোনগুলো রয়েছে, কোনগুলো অর্থনৈতিক কারণ রয়েছে, আলাদা আলাদা করে কিন্তু পয়েন্ট করে লিখতে হবে, না হলে কিন্তু পরীক্ষাতে ফুল মার্কস পাবে না। এবং লাস্ট প্রশ্ন রয়েছে ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। খুব সহজ একটা প্রশ্ন, নগরায়নের সমস্যা আমাদের কি কি রয়েছে সেগুলো উল্লেখ করতে হবে। তাহলে এই মাত্র কটা প্রশ্ন যদি ভালো করে পড়ো, তাহলে আমার মনে হয় পরীক্ষাতে কিন্তু সমস্ত 5 মার্কসের প্রশ্ন তোমরা কমন পাবে। এইবার চলে আসবো একদম বিশেষ আকর্ষণ, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে যে স্যার কখন বলে দেবেন আমাদের ম্যাপ পয়েন্টিং। হ্যাঁ, ম্যাপ পয়েন্টিং এ এবার চলে আসি। ম্যাপ পয়েন্টিং এ আমাদের ভারতের ভূপ্রকৃতি থেকে আমরা ৩টে ভূপ্রকৃতির যে পার্ট সেই ৩টে ভালোভাবে আমরা প্র্যাকটিস করব বাড়িতে। একটা হচ্ছে শিবালিক পর্বত, একটা আরাবল্লী পর্বত এবং একটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। হ্যাঁ, এই ৩টে ভূপ্রকৃতি থেকে করবে। দেখো অনেক কিছুই আছে সিলেবাসে, যারা মনে করছো যে সারা বছর ভালো করে প্র্যাকটিস করা হয়নি ম্যাপ পয়েন্টিং, তারা পরীক্ষার জন্য
এই তিনটে দেখে যাও, এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। পরে রয়েছে জলসম্পদ। জলসম্পদ থেকে তোমরা জানো যে আমাদের দক্ষিণ ভারতের নদীগুলোকে কিন্তু বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, আমাদের পরীক্ষাতে ম্যাপ পয়েন্টিং এ বেশি আসে। তার মধ্যে একটা মহানদী, একটা গোদাবরী, একটা কৃষ্ণা এবং কাবেরী, এই চারটে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এবং তার সাথে সাথে মণিপুরের যে লোকটাক হ্রদ রয়েছে সেটাও কিন্তু ভালো করে দেখে যাবে। তাহলে জলসম্পদ থেকে দুটো দিলাম, মানে মোট ৫টা, আর ভারতের ভূ-প্রকৃতি থেকে মোট ৩টে। এবার চলে আসবো জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ আর মৃত্তিকা। এই সমস্তটা থেকে তোমরা কোনগুলো ম্যাপ পয়েন্টিং ভালো করে দেখবে। দেখো, প্রথমেই দেখবে বছরে ২ বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আমরা সবাই জানি করমণ্ডল উপকূল রয়েছে, তাহলে ২ বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আমরা ম্যাপ পয়েন্টিংটা প্র্যাকটিস করব। এবং উত্তর-পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, এটাও আমরা সবাই জানি মৌসিনরাম রয়েছে। তাহলে কোন জায়গাটাকে আমাদের চিহ্নিত করতে হবে, সেই জায়গাটা কিন্তু ভালো করে এখানে প্র্যাকটিস করে যাবে। এবং ভারতের লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল কোনটা, কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল কোনটা এবং ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল কোনটা, এই তিনটের মধ্যে থেকে, মানে মৃত্তিকা পার্ট থেকে তিনটে দিয়েছি, লোহিত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা এবং ল্যাটেরাইট মৃত্তিকা। চলে আসবো কৃষি থেকে। কৃষি থেকে তোমরা তিনটে মাত্র পড়বে। একটা হচ্ছে কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। আমরা জানি গোটা দক্ষিণ ভারতে কিন্তু প্রায় 94% কফি উৎপাদন হয়। তাহলে কফি চাষ বা কফি উৎপাদক অঞ্চল আমরা কিন্তু অনেক কটা দেখাতে পারি দক্ষিণ ভারতে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো ইচ্ছে দেখাতে পারো। এবং ভারতের একটা ইক্ষু উৎপাদক অঞ্চল হিসাবে তোমরা কিন্তু উত্তরপ্রদেশকে দেখাতে পারো। ঠিক আছে, তাহলে ইক্ষু উৎপাদক অঞ্চলও তোমরা নিজের ইচ্ছা মতো করতে পারো। আর লাস্ট রয়েছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, খুবই সহজ রয়েছে। আমি জানি তোমরা প্রত্যেকেই হয়তো এই ম্যাপ পয়েন্টিং গুলো বাড়িতে প্র্যাকটিস অলরেডি করে নিয়েছো। চলে আসবো লাস্ট যে অংশটা রয়েছে আমাদের শিল্প এবং জনসংখ্যা। তাহলে শিল্প থেকে আমরা করব হচ্ছে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, ভারতের রুর শিল্পাঞ্চল, আমরা সবাই জানি দুর্গাপুরকে আমরা ভারতের রুর বলে থাকি, এবং উত্তর ভারত আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। সবাই জানি উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর। এই দুটো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেবে যে কোনটা উত্তর ভারতের ম্যানচেস্টার, কোনটা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। এই কটা হচ্ছে ভারতের শিল্প থেকে প্র্যাকটিস করবে। এবং সবশেষে চলে আসবো জনসংখ্যা থেকে। এবং পরে অবশ্যই পরিবহন যোগাযোগ আছে, কিন্তু জনসংখ্যা থেকে একটা আসবেই আসবে। আমি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি কোনগুলো তোমরা পয়েন্ট করবে, কারণ এখানে কিন্তু তোমাদের অনেক ভুল হয়। আমি জানি এখানে কিন্তু তোমরা অনেক ভুল করো, সেই জন্য আমি উল্লেখ করে দিয়েছি কিছু বিষয়। যেমন ভারতের সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য হচ্ছে সিকিম। এটা কিন্তু তোমরা অনেকেই ভুল করে মানে জনঘনত্বের সাথে মিশিয়ে দাও, অরুণাচল প্রদেশ করে দাও, সেই জন্য এটা কিন্তু আমি পাশে লিখে দিয়েছি। এবং সর্বাধিক জনসংখ্যার জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি। তাহলে দিল্লিটাকে এখানে তোমাদের ম্যাপে দেখাতে হবে। এবং আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, সর্বনিম্ন জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। দেখো এখানে একসাথেই কিন্তু দুটোই দেওয়া আছে, আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আর সর্বনিম্ন জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল, দুটোই কিন্তু সেম আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এটা কিন্তু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, চলো চলে আসবো লাস্ট অংশ, ভারতের পরিবহন ও যোগাযোগ, যেখানে পূর্ব উপকূলের একটা শুল্কমুক্ত বন্দর তোমাকে চিহ্নিত করতে হবে। ভারতের বৃহত্তম নদী বন্দর কোনটা, এটা চিহ্নিত করতে হবে। ভারতের একটি হাইটেক বন্দর কোনটা, সেটাও চিহ্নিত করতে হবে। এবং ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর আমরা প্রত্যেকেই জানি ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট। এবং লাস্ট হচ্ছে আমাদের বিশাখাপত্তনম বন্দর, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। তাহলে এই কটা হচ্ছে ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা থেকে ম্যাপ পয়েন্টিং। তাহলে আমি কিন্তু প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে এখানে ম্যাপ পয়েন্টিং গুলো তোমাদের বলে দিলাম, কোন চ্যাপ্টার থেকে কোন ম্যাপ পয়েন্টিং গুলো বিশেষ গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু খাতায় প্রত্যেকে লিখে নেবে। এবং হাতে কিন্তু সময় আর নেই বললেই চলে, যারা অলরেডি ম্যাপ পয়েন্টিং গুলো প্র্যাকটিস করে রেখেছো তারা আরেকবার করে রিভিশন দিয়ে দেবে এবং দেখে নেবে এইগুলোর মধ্যে কোনোটা যদি তোমাদের বাদ পড়ে থাকে তাহলে সেটা একটু প্র্যাকটিস করে নেবে। এবং 5 মার্কসের যে কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিলাম তোমাদের, এই কটা প্রশ্ন দেখে যাও, আর চিন্তার করার বা অন্য কোনো সাজেশন দেখার দরকার নেই। এগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা প্রত্যেকে অবশ্যই কমন পাবে। ঠিক আছে, তো চলো প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও। আমি জানি তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি, তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে গেছে একটা পরীক্ষা,
আর 1-2 দিনের মধ্যেই তোমাদের রয়েছে মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। সেক্ষেত্রে তোমরা ভালো করে পরীক্ষাটা দেবে। সবাইকে অল দ্য বেস্ট। সাজেশন থেকে কতগুলো প্রশ্ন কমন পেলে সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে।